আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছো। তোমাদের ধোয়াই ভালোবাসাই আমি অনেকটাই ভালো আছি। তাই তো তোমাদের মাঝে নিয়ে আসলাম মিথ্যা ভালোবাসার গল্পের পার্ট 3। তো বেশি কথা না কইয়া চলো আমরা গল্পটা শুরু কইরা দেই। শাহরিয়ারের সামনে বসে আছে একজন বৃদ্ধ বাবা, হাউমাউ করে কাঁদছে। কারণ কিছুক্ষণ আগে তার মেয়েকে দর্শন করে পৃথিবীর বুক থেকে আলাদা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। টাকা পয়সা বাড়ি গাড়ি সবকিছু বিক্রি করে দিয়েছে শুধুমাত্র নিজের মেয়ের বিচারের জন্য। কিন্তু আফসোস বিচার হয়নি। শাহরিয়া বৃদ্ধ লোকটাকে হেসে বলল, দর্শনের আবার বিচার হয় নাকি কাকা? আজ পর্যন্ত কোনো দর্শনের বিচার হয়নি এই বাংলাদেশে। যদি একজন কোটিপতির মেয়েকে দর্শন করা হয় তাহলে তার বিচার হবে। যদি কোনো ক্ষমতাশালী লোকের বা নেতার মেয়েকে দর্শন করা হয় তাহলে তার বিচার হবে। কিন্তু যদি একজন মধ্যবয়স্ক ফ্যামিলির মেয়েকে দর্শন করা হয় তাহলে তার বিচার বোধহয় বাংলাদেশে হবে না। যদি একজন দিনমজুরের মেয়েকেও দর্শন করা হয় তাহলেও তার বিচার হবে না। যদি একজন গরিব ঘরের মেয়েকে দর্শন করা হয় তাহলে তার বিচার হয় না। হ্যাঁ, এটাই আমাদের উন্নত মানের দেশ বাংলাদেশ, যে দেশে দর্শন করাটা ফ্যাশন হয়ে গেছে। যে ফ্যাশনটা আমাকে আপনাকে সবাইকে একত্রিত হয়ে আটকাতে হবে। অনেকে এর মধ্যে প্রতিবাদ করে, কিন্তু প্রতিবাদের মতো প্রতিবাদ কেউ করে না। আর হ্যাঁ কাকা, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি আমার কাছে আসছেন, বাকিটা আমি দেখে নেব। কিন্তু এবার এটা মনে করবেন না যে আমি গিয়ে লোকটাকে কেটে টুকরো টুকরো করে ফেলবো। একটা কথা মনে রাখবেন, সব ছেলেরাই দর্শনকারী হই না, আবার সব মেয়েরাও ভালো হই না। আমার এই হাতটা বহুদূর পর্যন্ত আছে, বেশি একটু দেরি হবে না সবকিছু জানতে। আপনি আমার সাথে এখানে থাকেন আপনার মেয়ের বিষয়টা ক্লিয়ার করার আগ পর্যন্ত। যদি ছেলেটা সত্যি সত্যি দর্শক হয়ে থাকে তাহলে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে আর বেশি দেরি হবে না, কারণ দর্শনকারীদের বেঁচে থাকার কোনো অধিকার নেই। কিছুক্ষণ পর শাহরিয়ার কাছে প্রমাণ চলে আসে যে সত্যি ছেলেটা মেয়েটাকে দর্শন করছে। শাহরিয়ার মেয়েটির দর্শনের ভিডিওটা ফ্লোরে ছুঁড়ে মেরে বলল, দর্শনকারীদের বাঁচার কোনো অধিকার নেই, মেরে ফেলবো ওকে। এমন ভাবে মারবি যাতে মানুষ ভয়ে আর এ কাজ না করতে পারে, অন্তত একবার করতে গেলেও 100 বার যাতে ভাববে। তারপর শাহরিয়ারের কথা মতো তার ঘেঙে লোকজন তাই করলো। ওই পশুরূপী লোকটাকে নৃশংসভাবে মেরে রাস্তার এক কোণে ঝুলিয়ে রেখেছে। পরের দিন সকালে শাহরিয়ার একটা বিশেষ কাজে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয় এবং দুপুরে সে চট্টগ্রামের একটা হোটেলে গিয়ে উঠে। বিকালে সে সমুদ্র পাড়ে দাঁড়িয়ে চোখের পাতা দুটো বন্ধ করে প্রকৃতিকে বেশ অনুভব করছিল আর শান্তাকে মনে করছিল। কিন্তু সে যখন তার নয়ন মেলে তাকায় তখন সে তার সামনে যাকে দেখতে পেল তাকে দেখে শাহরিয়ার হাঁটু গেড়ে বসে পড়ে। বিশ্বাসই করতে পারছে না তার সামনে শান্তা দাঁড়িয়ে আছে। শাহরিয়ার এখন আর নিজেকে কি করে বা ধরে রাখবে, সে দ্রুত গিয়ে শান্তার হাতখানি শক্ত করে চেপে ধরল। চিৎকার দিয়ে কেঁদে কেঁদে বলল, শান্তা তুমি সত্যি সত্যি বেঁচে আছো? তাহলে এতদিন কোথায় ছিলে, কিভাবে ছিলে? আমার মাথায় কিছুই আসছে না। ও শান্তা, তুমি কিছু বলছো না যে? কি হয়েছে তোমার? শাহরিয়ার জবাবে সে কিছু বলল না, বরং ঠাটিয়ে দুইটা থাপ্পড় বসিয়ে দিয়ে বলল, কে আপনি? আমার হাত কেন ধরছেন? সাহস কোথায় পাইছেন? কি আপনার পরিচয়? শাহরিয়ার কিছু বলতে যাবে তার আগেই সে দেখতে পেল একটা ছোট মেয়ে শান্তাকে আম্মু বলে জড়িয়ে ধরল। আর কিছু বুঝে ওঠার আগেই শাহরিয়ারকে কেউ পিছন থেকে দৌড়ে এসে একটা লাঠি দিয়ে বাড়ি মারে, যার কারণে শাহরিয়ার মাটিতে লুটিয়ে পড়ে। পিছনে তাকিয়ে দেখে আনুমানিক 20 থেকে 21 বছরের একটা ছেলে রাখি দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা বলল, তোর সাহস কি করে হলো আমার বোনকে স্পর্শ করার? কে তুই? শাহরিয়ার কোনো মতে নিজের পায়ে দাঁড়িয়ে বলল, আমি শাহরিয়ার, আর আমার সামনে দাঁড়িয়ে থাকা অর্থাৎ শান্তা আমার স্ত্রী। শাহরিয়ার নামটা শুনে তারা দুজনে চমকে উঠে, আর ছেলেটি সঙ্গে সঙ্গে শাহরিয়ার হাতখানি ধরে কান্না জড়িত কণ্ঠে বলল, আমার বোন শান্তা কোথায় দুলাভাই? শাহরিয়ার বলল, তার মানে শান্তা তোমার বোন? ছেলেটি বলল, হ্যাঁ শান্তা আপা আমার বোন, কিন্তু সে কোথায়? শাহরিয়ার বলল, তুমি কি আমার সাথে মজা করছো? শান্তা তো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। ছেলেটি চিৎকার দিয়ে বলল, ওহ শান্তা আপু না দুলাভাই। শাহরিয়ার বলল, তাহলে কে? কি বলছো তুমি? ছেলেটি বলল, ও শান্তা আপুর যমজ বোন শান্তি আপু। শাহরিয়ার কথাগুলো শুনে চুপ হয়ে যায়। শান্তাকে ফিরে পাওয়ার শেষ আশাটুকু সে হারিয়ে ফেলল। তার মানে সে শান্তা না, তার যমজ বোন শান্তি।
হঠাৎ ছেলেটি আবার বলে উঠল, কি হলো বলুন, আমার বড় বোন কোথায়? কিন্তু শাহরিয়ার এখনো কিছু বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে মাথা নিচু করে। শাহরিয়ার এমন চুপ থাকা দেখে এবার শান্তি চোখের অশ্রু ফেলতে ফেলতে শাহরিয়ারকে বলল, কি হলো, আপনি কোনো কথা বলছেন না কেন? আমার বোন কোথায়? জানেন, সেই ছোট্টবেলায় আমার বড় বোন আর আমার ছোট ভাইটিকে হারিয়ে ফেলে ভাগ্যের জুড়ে হাসপাতালে আমার এই ভাইটাকে পেলেও পাইনি আমার আপন বোনের দেখা। বলেন না আমার বোন কোথায়? আমি যে তাকে একবার দেখতে চাই, আর তাকে না দেখার কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। কিন্তু আজব করা বিষয় হচ্ছে শাহরিয়ার এখনো চুপ, কিছু বলছে না, চুপটি মেরে দাঁড়িয়ে আছে। ছেলেটি বলল, জানেন, ছোটবেলায় আমরা হারিয়ে যাওয়ার পর থেকে আমার বড় বোন শান্তা খুব কষ্ট করে দুবেলা দুমুঠো খাবার এনে দিত। নিজে না খেয়ে থাকতো, কিন্তু আমাকে কখনো আনাহারে রাখেনি। যখন আমার বড় ধরনের একটি রোগ ধরা পড়ে তখনই দিনে রাতে সব সময় আপু কান্না করত, কারণ অপারেশনের জন্য অনেক টাকার প্রয়োজন। কিন্তু এত টাকা আপু কোথায় পাবে, কি করে জোগাড় করবে? তাই ভেবে সব সময় অস্থির হয়ে পড়তাম। কিন্তু এক সময় একজন লোক এসে বলল তার ভাইয়ের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে এবং তার সব সম্পত্তি হাতিয়ে নিতে, পরিশেষে তাদেরকে দিয়ে দিতে। তাদের কথায় প্রথমে আপু রাজি না হলেও পরে আমার কথা ভেবে রাজি হয়ে যায়। কিন্তু আপু যখন আপনার সাথে থাকতে শুরু করে তখন সে বুঝতে পারে আপনার মতো ভালো মানুষকে ঠকানো তার ঠিক হবে না। জানেন, আপু যখন হাসপাতালে আমার সাথে দেখা করতে আসতো তখন সব সময় শুধু আপনার কথাই আমাকে বলতো আর কাঁদতো। কিন্তু এক সময় আমি আপুর হাত দুটো ধরে বলছিলাম, বিশ্বাস ভাঙাটা সবচেয়ে বড় অপরাধ আপু, আর সেই অপরাধের টাকায় আমার চিকিৎসা করাতে আমি চাই না। শুধু আমার দিন ফুরানোর আগে একবার আমার সাথে দেখা করে যেও, শেষবারের মতো। সেদিন আপু কোনো কিছু বলছিল না, কি ভেবে কি করবে সেটাই ভেবে যাচ্ছিল প্রতিনিয়ত। কিন্তু যে সময় আমার অবস্থা খুব খারাপ ছিল সেদিন ধীর প্রতীক্ষার অপেক্ষায় করছিলাম আপুর জন্য। কিন্তু সেদিন আর আপু আসেনি। যন্ত্রণায় আমি বারবার আপুকে ডাকছিলাম, কিন্তু সে আসেনি। আমার সোনার টুকটা বড় বোনটি যন্ত্রণায় যখন হাসপাতালের বেডে বারবার চিৎকার করে উঠছিলাম তখন বুঝতে পারছিলাম যে আমার সামনে কেউ দাঁড়িয়ে আছে আর আমার গলার লকেটটা খুব মনোযোগ সহকারে দেখছে। আমি সামনে তাকিয়ে দেখি শান্তা আপু, কিন্তু আসলে শান্তা আপু ছিল না, সে ছিল শান্তি আপু। শান্তা আপু ভেবে যখন তাকে কিছু বলতে যাব ঠিক সে সময় সে চিৎকার করে কোথাও যেন চলে গেল এবং কিছুক্ষণ পর দেখলাম তার সাথে একজন বৃদ্ধ লোক, একজন বৃদ্ধ মহিলা আসলো। আর তারাও আমার দিকে কিছুক্ষণ থাকিয়ে হাউমাউ করে কান্না করতে করতে প্রায় নাজেহাল হয়ে গেছিল। তারা আর কেউ ছিল না, আমার বাবা মা। তারপর তারা ডাক্তারের কাছ থেকে জানতে পারলো আমার রোগের কথা এবং তারা দেরি না করে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করে ফেলে এবং আমি সম্পূর্ণ সুস্থ হলে হাসপাতাল থেকে আমাকে এক বিশাল বাড়িতে নিয়ে যাওয়া হয়, আর সেটাই ছিল আমাদের বাড়ি। তারপর এক সময় শান্তা আপুর কথা জিজ্ঞাসা করলে আমি সেদিন কোনো কিছু বলতে পারিনি, নীরবে শুধু চোখের পানি ফেলছি সেদিন। প্লিজ দুলা ভাই, দয়া করে বলুন আমার বোন কোথায়, কিভাবে আছে, কেমন আছে, কি অবস্থায় আছে, দয়া করে বলুন। আপনার দুটো পায়ে পড়ি, বলুন আমার বোন কোথায়। কান্নায় চোখে জল ফেলতে ফেলতে কথাগুলো বলল ছেলেটি। কিন্তু শাহরিয়ার এবার চুপ থাকতে পারলো না, কান্নায় ভেঙে পড়ে বলল, তোমার বোন যে আর এই দুনিয়াতে নাই, চলে গেছে বহু দূরে। এত দূরে চলে গেছে যে চাইলেও সে আমার কাছে ফিরে আসতে পারবে না এবং কি কারো কাছেই না। শান্তি বলল, কি বলছেন এগুলো আপনি? শাহরিয়ার কাঁদতে কাঁদতে বলল, যা বলছি তাই সত্যি। শান্ত বলল, দুলা ভাই সত্যি কইরা কোন, আপনি যা কইতাছেন সবকিছুই মিথ্যা। শান্তা আপুর কিছু হয়নি বলুন, আপনার কথাগুলো সবগুলাই মিথ্যা। শাহরিয়ার বলল, শান্তার বেঁচে নেই, আজ থেকে 2 বছর আগে পৃথিবীর মোহ ত্যাগ করছে সে মরে গেছে। কথাটি শুনে শান্ত শাহরিয়ার কলার চেপে ধরে উচ্চ সুরে বলল, না না না, আমার আপু মরতে পারে না, কিছুতেই না। তুই আমার আপুকে খুন করছিস কুত্তার বাচ্চা, আমি তোকে কখনোই ক্ষমা করব না। কথাটি বলার সাথে সাথে শান্ত বড় একটা পাথর উঠিয়ে শাহরিয়ার মাথায় আঘাত করতে গেলে তার সামনে দাঁড়িয়ে পড়ে শান্তি এবং নরম কণ্ঠে বলল, শান্ত তুই থাম, উনি তোর বড়, তাই কোনো কিছু না জেনে এভাবে আঘাত করা ঠিক না। শান্ত কিছু বলল না,
তারপর শান্তি শাহরিয়াকে উদ্দেশ্য করে বলল, আপনি বলুন কি হয়েছিল আপুর? কেন আমার আপু এই পৃথিবীতে নেই? শান্তির কথা জবাবে কয়েক ফোঁটা চোখের পানি ফেলে শাহরিয়া সবকিছু খুলে বলল। সবকিছু শোনার পর শান্ত শাহরিয়ার হাত দুটি ধরে বলল, আমাকে ক্ষমা করে দিন দুলা ভাই, আমি কোনো কিছু না জেনে আপনাকে আঘাত করছি, আপনাকে বাজে ভাষায় গালাগালি করছি, তার জন্য আমি মন থেকে ক্ষমা চাচ্ছি। কিন্তু আমি আপনার ভাই ভাবি কাউকেই ছাড়বো না। তারা আমার বড় বোনকে হত্যা করছে, আমি তাদেরকে কাউকে ছাড়বো না। শাহরিয়ার বলল, না শান্ত, এটা শুধু আমার লড়াই, তাই এদের প্রত্যেককে শাস্তি আমি দেব। অনেকটা দিন অতিবাহিত হয়ে গেছে, কিন্তু আর না, এখন সময় হয়েছে প্রতিশোধ নেওয়ার, তাদের প্রত্যেককে অন্যায়ের জবাব দেওয়ার। শান্ত বলল, কিন্তু দুলা ভাই? শাহরিয়ার বলল, কোনো কিন্তু না। আসসালামু আলাইকুম। তো পার্ট 3 এখানে শেষ করলাম। পরবর্তী পর্বের জন্য বেশি বেশি কমেন্ট চাই তুমগো, পুরা কমেন্ট বক্স বইরা লাইবা, দেখি তোমরা কতগুলা কমেন্ট করতে পারো আর আমি কয়টা রিপ্লাই দিতে পারি। আশা করি পরবর্তী পর্বটা খুব তাড়াতাড়ি তুমগো মাঝে নিয়ে আসবো। ভালো থাইকো সবাই, আর আমার জন্য দোয়া কইরো।